বাহিরে বৃষ্টি হচ্ছে। পাত্রপক্ষ আসার কথা ছিল দুপুর 2টোর দিকে। বৃষ্টির জন্য হয়তো সেই সময় এসে নাও পৌঁছাতে পারে। তা নিয়ে করবীর বাবার মনে সংশয় দেখা দিল। বাবার চিন্তিত মুখখানা মেয়ে ভালো করে আঁচ করতে পারছে। তার ভেজা চুল গামছায় পেঁচানো। তার মন বলছে আজ পাত্রপক্ষ আসবে না। এই যা ঝড় বৃষ্টি, এর মাঝে কুকুরও তো রাস্তায় বের হবে না, মানুষ তো দূরের কথা। রান্নাঘর থেকে বিন্দু চলে এলো চঞ্চল পায়ে। মেয়েটার পায়ে মোটা নুপুর থাকায় সে হাঁটলেই একটি শ্রুতিমধুর শব্দ হয়। কি সুন্দর রুনুঝুনু করে বাজে। হাতে তার স্টিলের বাটিতে মুরগির মাংসের 2টো পিস রয়েছে। কষিয়ে রাখা মাংস চুরির এক অদম্য কৌশল বিন্দুর রয়েছে। মা রান্নাঘরে নেই, সেই সুযোগে এই কাজটি সে সম্পাদন করেছে। মাংসের বাটি নিয়ে গিয়ে ধপ করে বসল কাঠের চেয়ারটিতে। তার বরাবরই বিছানাটায় বসে আছে করবী। গায়ের বর্ণ সুন্দর, ফর্সা হওয়ায় মেয়েটাকে পুতুলের মতন দেখতে লাগে। টানা টানা কালো মিশমিশে ব্রু, গোল গোল চোখ। বিন্দু করবীর দিকে তাকিয়ে পা নাড়াতে নাড়াতে মাংসের টুকরোটায় ছোট কামড় দিয়ে বলল, বুবু তৈরি হয়ে নে, পাত্রপক্ষ আসবে তো। করবীর চোখ ছিল তার সামনের বইটাতে। আরাম করে নিশ্চিন্ত মনে পড়ছিল সে। বোনের কথায় মনোযোগ খানিকটা বিঘ্নিত হলো তার। কপাল কুঁচকে বলল, দেখেছিস বাইরে কি বৃষ্টি হচ্ছে? এ অবস্থা পাত্রপক্ষ কেন? কোনো জন্তুও বের হবে না রাস্তায়। পেট মোটা যে জন্তু তোকে আজ দেখতে আসার কথা, ও ঠিক বের হবে। যেমন ড্যাব ড্যাব করে তোরে সেদিন বিয়েবাড়িতে দেখছিল। বোনের বেফাস কথায় চোখ গরম করে তাকালো করবী। টান টান করে উঠে বসে শক্ত কণ্ঠে বলল, পেটমোটা আবার কেমন সম্বোধন? ও মা, পেটমোটাকে পেটমোটা বলবো না? কী রে বাবু, বিয়ে না হতেই এত টান? বিয়ে হোক না হোক একজন মানুষের শারীরিক সৌন্দর্যতা নিয়ে হেয় করতে নেই। হেয় কোথায় করলাম? যার পেটটা ঢোলের মতন তারই একটু মোটা বললেই হেয় করা হয়ে যায়। সত্যি কথাও যদি এখন বলতে না পারি, তাহলে আমার মতন সত্যবাদী মানুষগুলো কই গিয়ে লুকাবো? এই দুনিয়া আমাদের মতন সতী সাবিত্রীদের জন্য নয় তাহলে? কথাটা নাটকীয় ভঙ্গিতে বলে মেয়েটা মাংসের পিসে কামড় দিল, যেন তার কত দুঃখ জীবনী। করবীর হাসি এলো বোনের কাণ্ডে। মেয়েটা এত চতুর যে কেন? সে কথা ঘুরিয়ে বলল, আচ্ছা হয়েছে, বাবা কি করছে রে? কি আর করবে, তার একমাত্র গুণধর কন্যার পেটমোটা পাত্রপক্ষ আসার অপেক্ষা করছে। শুধু শুধু অপেক্ষা করছে কেন? ওরা আসবে না? এই বৃষ্টি বাদলে কেউ কারো বাসায় আসে? মিলিয়ে নে তুই, আসবেই আসবে। তবে শোন, পেটমোটা পাত্র আসুক কিংবা পেট চিকনা, বিয়ে তোর এদের কারো সাথেই হবে না। করবী বিস্মিত হলো, অবাক কণ্ঠে বলল, কারো সাথে হবে না মানে? তুই এত শিওর কিভাবে? কারণ তোকে পাওয়ার জন্য একজন প্রতিদিন প্রার্থনা করছে। তারই রেখা উপরওয়ালা অন্য কারো হাতে তোরে দিব না। করবীর কৌতূহল বাড়ল আরও। চোখ বড় বড় করে আগ্রহী কণ্ঠে বলল, কে এসে? বিন্দু উত্তর দেওয়ার আগেই ড্রয়িং রুম থেকে ডাক ভেসে এলো করবীর বাবার, পাত্রপক্ষ চলে এসেছে। বিন্দু তা শুনে ভ্রু নাচালো। বোনের দিকে তাকিয়ে ভাব নিয়ে বলল, কী রে, বলেছিলাম না এই ঢোল আসবেই? আসলো তো। করবী তপ্ত শ্বাস ফেলল। বেশাদের বিষয়টা তার কাছে ভুতুরে গল্পের মতন। শুধু ভয়, কি জানি কি হয়। হরেক রকমের মিষ্টি সাজানো ছোট টেবিলটায় মধ্যবিত্তে সবটুকু সম্বল দিয়ে পাত্রপক্ষ আপ্যায়নের চেষ্টা চলল। পাত্র মিল্টন সাহেবের সাথে এসেছেন তার মা ও বিবাহিত বড় বোন টুপু। বিন্দু তার মায়ের ঘরে পর্দার আড়ালে দাঁড়িয়ে রইল। ভালো করে পরখ করে নিল পাত্রকে। শ্যামলা বর্ণের লোকটার মাথার চুল যৎসামান্যই আছে, ছোটোখাটো মানুষটি। তবে আসছে পর থেকেই একটি স্থির হাসি ঝোলানো মানুষটার। কথাবার্তার এক পর্যায়ে করবীকে ডাকা হলো। করবীর মা গিয়ে নিয়ে এলেন করবীকে। মেয়েটার ভেজা চুলগুলো এলোমেলো এলোনো, গায়ে সাদা নীলে সুতির জামা। আলাদা কোনো প্রসাধনী নেই। তার অবয়ব দেখলে সহজেই আঁচ করা যায় যে পাত্রপক্ষের সামনে নিজেকে নিখুঁত প্রমাণ করার কোনো আগ্রহ নেই তার। টুপু নামের নারীটি করবীকে দেখে হাসি হাসি মুখে উঠে এলো। বয়স প্রায় 40-42 তো হবেই। এসে তিনি উৎসাহিতভাবে করবীর হাতটি ধরল। প্রফুল্ল কণ্ঠে বলল, কি সুন্দর, কি সুন্দর মুখটি। করবী ভদ্রতাসূচক হাসি বিনিময় করল টুপুর সাথে। টুপু নিয়ে গিয়ে বসালো করবীকে। পাশে বসল নিজে। বিগলিত কণ্ঠে বলল, মিল্টন যে এত সুন্দর মেয়ে পছন্দ করবে ভাবতেও পারিনি। সেদিন নয়নের বিয়ে খেয়ে গিয়ে বলল তার নাকি একটা মেয়েকে ভীষণ পছন্দ হয়েছে। আমরা আর কাল বিলম্ব না করেই ছুটে এলাম। কিন্তু সত্যি যে মিল্টন এত সুন্দর কাউকে পছন্দ করেছে তা কল্পনাও করিনি। তোমার নাম কি? শেষে প্রশ্নটি সে করবীর উদ্দেশ্যে করল। করবী ছোট কণ্ঠে উত্তর দিল, রক্তকবরী। বাহ, বেশ নাম তো। বিন্দু পর্দার আড়ালে সব কথোপকথন শুনছে মনোযোগ দিয়ে। যখন ববুর নাম নিয়ে প্রশংসা করা হলো তখন সে বিড়বিড় করে বলল, একবার ভাবতো ববু, তো রক্তকবরী নামের পাশে স্বামী হিসেবে মিল্টন সাহেব নামটা কেমন বেখাপ্পা লাগবে। মনে হবে স্বামী না শ্বশুরের নামটি বসিয়ে দিয়েছে। শেষমেশ কিনা চাচা চাচা নামের একটি লোক দুলাভাই হবে আমার? কখনোই না। টুপু দ্বিতীয় প্রশ্ন করল, পড়ো কিসে? অনার্স 2য় বর্ষ, বাংলা বিভাগ। বেশ বেশ।
কথার সুর কি সুন্দর তোমার করবি। টুপুর কণ্ঠে করবীর প্রশংসা যেন উপচে পড়ছে। পাত্রপক্ষের মুখে মেয়ের এমন প্রশংসা শুনে করবীর বাবা মাও আনন্দিত বোধ করলেন। কথা আগালো। পুরোটা সময় মিল্টন সাহেব নামক লোকটা মাথা নিচু করে মিটমিট করে হাসল। বিন্দুর তা দেখে গা জ্বলে যাওয়ার উপক্রম। কথাবার্তার এক পর্যায়ে করবীর সাথে মিল্টন সাহেবকে পাঠানো হলো করবীদের রুমে। পেছন পেছন বিন্দু যেতে নিলেই টুপু ডাকলো, আরে এই বিন্দুবালা, করবীর বোন। বিন্দু না চাইতেও থামল। জোরপূর্বক হেসে উত্তর দিল, বাইরে বৃষ্টির তেমন কমার লক্ষণ নেই। করবী আর মিল্টন সাহেব দাঁড়িয়ে আছে বারান্দায়। বৃষ্টির ছাট এসে লাগছে তাদের শরীরে। নীরবতা ভেদ করে কথা বললেন মিল্টন সাহেব, চলেন আমরা ভেতরে গিয়ে বসি, বৃষ্টিতে ভিজে যাবেন আপনি। করবীর দৃষ্টি বাইরে, সেদিকে তাকিয়ে নরম সুরে বলল, আমার বৃষ্টি পছন্দ, তাহলে আমিও থাকছি। মিল্টন সাহেবের অকপটের স্বীকারোক্তি। না, আপনি বসুন ভেতরে গিয়ে। আমার বৃষ্টি পছন্দ মানে এই নয় যে আপনাকেও ভিজতে হবে। প্রতিটি মানুষের আলাদা পছন্দ থাকে। মিল্টন সাহেব হাসলেন করবীর কথায়। বোকা বোকা কণ্ঠে বলেন, স্বামী স্ত্রী মানেই তো একজনের পছন্দ ও অপরজনের আনন্দ হয়ে ওঠে। এতটুকু বৃষ্টিতে তাই ভেজা যায়। করবী হাসল, বলল, আমার যা পছন্দ তা আপনি নিজের পছন্দ হিসেবে গ্রহণ করে নেবেন বলছেন? হ্যাঁ, চেষ্টা করব। আমরা দুই বোন, আমাদের ভাই নেই, তাই একটা সময় আমার বাবার সংসারের ভার আমাকেই নিতে হবে। তখন আপনার মতামত কী থাকবে? অবশ্যই নেবেন। আমি জন্মানোর পরপরই বাবা মারা যান। মা আমাদের কষ্ট করে মানুষ করেছেন, তাই বাবা মায়ের মর্ম আমি জানি। আপনি অবশ্যই ভার নেবেন, আমি পাশে থাকব। আমি যখন সংসার রেখে বাবার বাড়ি সাহায্য করতে আসব তখন তা আপনি সহজে গ্রহণ করতে পারবেন? করবীর এই প্রশ্নে মিল্টন সাহেবকে একটু থামতে দেখা গেল। পরক্ষণে একগাল হেসে বলল, সেটাও তো আপনার সংসার হবে। আপনার নিজস্ব দায়িত্ব সেখানেও থাকবে। সে দায়িত্ব আপনি গা থেকে নামিয়ে ফেলতে পারলে আমার এখানে কিচ্ছু বলার নেই। করবী চাপা শ্বাস ফেলল। তখনই হুড়মুড়িয়ে রুমে প্রবেশ ঘটল কারো, এবং সে প্রবেশ ছিল বৈশাখের তাণ্ডবের মতন। এসে করবীর দিকে একগুচ্ছ কদম এগিয়ে দিয়ে হড়বড়িয়ে বলল, নাও তো তোমার কদম। কি এক ফুল পছন্দ করলে, গাছের মাথায় গিয়ে ফুটে এগুলো। কত ঝামেলা পোহাতে হয় জানো এগুলো আনতে। তোমার মতন এরও নকরা ধরো। করবী নির্লিপ্ত চোখে তাকালো ছেলেটার দিকে। ছেলেটার পেছনে দাঁড়িয়ে আছে বিন্দু। তার মুখে কোনো চিন্তা নেই, হাসি হাসি মুখটি। মিল্টন সাহেবের হাসিটা মিয়ে এলো। উৎসাহী কণ্ঠে বলল, কে উনি করবী? বিন্দু এগিয়ে এলো, উৎসাহ নিয়ে পরিচয় করালো, উনি হিরণ ভাই। হাই মিস্টার হিরণ। রাখেন হাই হ্যালো। করবীকে দেখতে আসছে, কয়টা কদম ফুল নিয়ে আসবেন না? জানেন না মেয়েটার কদম ফুল পছন্দ। এই, ওকে নাকি আপনি বিয়ে করবেন? আসলে আমি তো জানতাম না। লাজুক হাসলেন মিল্টন সাহেব। মনে হলো বেশ লজ্জিত হয়েছেন তিনি, অথচ তার এখানে লজ্জিত হওয়ার কথা ছিল না। লোকটা নিপাট ভদ্রলোক কিনা। করবী কর্কশ কণ্ঠে বলল, তুমি এখানে এসেছো কেন? বাবা ঢুকতে দিল? তোমার ওটা বাপ না সাপ? আমাকে দেখলেই ফোনে তুলে ফেলেন। ভদ্রভাবে কথা বলো। হিরণ করবীর ধমকের ধার ধারল না। একটি কদম ফুল নিয়ে গুজে দিল করবীর কানের পিঠে। করবী চুপ করে রইল। মিল্টন সাহেবের এবার হাসি মিলিয়ে গেল। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বোঝার চেষ্টা করলেন হচ্ছেটা কি। ঘরে এবার প্রবেশ করলেন করবীর বাবা। ভদ্রলোকের চোখ মুখ অন্ধকার, তবুও যথেষ্ট ভদ্রতা বজায় রেখে বললেন, হিরণ, করবীকে পাত্রপক্ষ দেখতে এসেছে। তুমি আপাতত এখান থেকে চলে আসো, ওদের কথা বলতে দাও। কী কথা বলবে ওরা? আমিও শুনতে চাই। আপনি গিয়ে বসুন তো। বয়স হয়েছে আপনার, এত চিন্তা করলে প্রেশার বেড়ে যাবে। ভদ্রলোক থমথমে মুখ নিয়ে করবীর দিকে তাকালো। করবী বাবার দৃষ্টির ভাষা বুঝল। হিরণকে সে শীতল কণ্ঠে দ্বিতীয়বার বলল, এখন যাও তুমি, পরে এসো। এলেই কেবল যাও যাও কেন করো? আমি কি থাকতে আসছি? এই বিন্দু, তোর বুবুকে কি জন্মের পর তোর বাপ মধু দেয়নি? আমার সাথে একটুও মিষ্টি সুরে কথা বলে না জানিস? বিন্দুর কাছে বাচ্চাদের মতন অভিযোগ করলো লোকটা। শার্টের বোতাম খোলা, বৃষ্টিতে ভিজে চুপসে আছে ছেলেটা। হাতে ব্রেসলেট ঝুলছে। করবী অসহায় সুরে বলল, তুমি যাবে না আমি এখান থেকে চলে যাব বলো? আমি যদি যাই তাহলে চিরতরে যাব। একজনও আমাকে খুঁজে পাবে না। বাবা আমায় ধমকাবে তুমি বখাটে বলে। তুমি আমায় ধমকাবে বাবা তোমাকে সহ্য করতে পারছে না বলে। এত কিছু কেন আমি সহ্য করব? আমি কি মানুষ না? কথা বলতে বলতে কেঁদে দিল মেয়েটা। হিরণ এগিয়ে এলো। তাকে জায়গা করে দিল মিল্টন সাহেব। এগিয়ে এসে সে মুছিয়ে দিল করবীর চোখের জল, যেন তার কত জন্মের অধিকার এই মেয়েটির উপর। চোখের জল মুছতে মুছতে করবীর বাবার দিকে তাকিয়ে বলল, আপনার সমস্যা আমাকে নিয়ে, তাই যা বলার আমাকে বলবেন। খবরদার ওকে কিছু বলবেন না। বাবা হয়েছেন বলে অন্যের রাগ ওর উপর মেটানোর কথা ভাববেন না। তাহলে কিন্তু কিন্তু কি কি করবে বেয়াদব? কি আর করব? আপনার অনুমতির জন্য আর বসে থাকবো না। আপনার মেয়েকে নিয়ে পরাগবার শুনুন। রক্ত করবীকে আমি ভালোবেসেছি, সেটা যদি অপরাধ হয়ে থাকে তবে তা আমার অপরাধ। সেই অপরাধে ওর যেন কোনো শাস্তি না হয়। তো মেয়ে এবার বসে পড়লেন বিছানায়।
এ নিয়ে 4টে পাত্রপক্ষ ফিরে গেল এই ছেলেটার জন্য। করবী বাবার কাছে এগিয়ে এলো, হাঁটু মুড়ে বসলো বাবার পায়ের কাছটায়। ক্রন্দনরত সুরে বলল, বাবা, মিল্টন সাহেব পাত্র হিসেবে অনেক ভালো। সে আমার বৃষ্টি পছন্দ বলে ভিজতে রাজি হয়েছে। আমার ভাই নেই বলে আমাকে পরিবারের দায়িত্ব নিতে বলেছে। একজন দায়িত্ববান স্বামী যেমন দরকার তিনি ঠিক তেমনই। কিন্তু আমি কি করব বাবা? তুমুল বৃষ্টিতে আমার জন্য কদম ফুল আনা মানুষটাকে ফিরিয়ে দিতে পারি না। বাজার থেকে ফেরার পথে তোমার বাজারের ব্যাগের ভার ধমকি ধামকি দিয়ে যে ছেলেটা নিজের কাঁধে নিয়ে নেয় তাকে আমি প্রত্যাখ্যান করতে পারি না। বিন্দুর কলেজ অবধি কোনো ছেলে যেন বিরক্ত না করে সেজন্য যে ছেলেটা এগিয়ে দেয় তার সাথে আমি কঠিন হতে পারি না। আমার চট থাপ্পড় খেয়েও যে ছেলে হাসি মুখে কেবল আমার সঙ্গ চায় তাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই। আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করেও তুমি যখন অসুস্থ হও তখন সবটা দৌড় ঝাঁপ করে সামলানোর জন্য ও যেন সদা প্রস্তুত। আমি ভালো স্বামীর ঘর করলে হয়তো ভালো থাকবো, কিন্তু বাবা, আমি ওরে ছাড়া সুখী হব না। আমার মনের মতন সংসার হবে না। তো মিয়া মেয়ের আকুতিতে গড়লেন কি না বোঝা গেল না। কেবল কিছুক্ষণ মৌন থেকে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। হয়তো এখনও তিনি রাজি নন। করবী মুখ ঢেকে কাঁদতে লাগলো। হিরণ হনহনিয়ে সামনে এসে দাঁড়ালো তার। ধমকে বলল, ভালোবাসলাম আমি আর কাঁদছো তুমি? এ কেমন কাজ? কাঁদতে হলে আমি কাঁদবো? তোমার বাপের পায়ে পড়ে গড়িয়ে গড়িয়ে কাঁদবো। তুমি চুপ করো তো। করবী চুপ করলো না। হিরণ আর পথ না পেয়ে তাকে টেনে তুলল, টানতে টানতে নিয়ে গেল ফ্ল্যাটের বাহিরে। মিল্টন সাহেবের মা বোন বিস্ময় নিয়ে তাকিয়ে রইল সেদিকে। বাহিরে তখন ঝুম বৃষ্টি। হিরণের বাইক এসে থামলো একটি পুকুরের ধারে। যে পুকুরটির পাশে বিশাল বিশাল কদম ফুলের গাছ, ঝাঁকড়া দিয়ে ফুটে আছে কদম ফুল। করবী সেই কদম ফুলের সমাগমে অবাক হয়ে তাকিয়ে রইল। ততক্ষণে কান্না থেমে গিয়েছে তার। হিরণ গাছের পাশে হেলান দিয়ে দাঁড়ালো, করবীকে টেনে জাপটে ধরল বুকে। কোমল সুরে বলল, তোমার কদম পছন্দ বলে আমি গাছের চারা রোপণ করে কদমের বাগান তৈরি করেছি। তুমি ফুল পছন্দ করেছো বলে আমি বাগান তোমাকে সঁপে দিয়েছি, অথচ একটু প্রেম দিতে তোমার এত কার্পণ্য। রক্ত করবী আর কতটা আমি নিজেকে বিলিয়ে দিলে তুমি বুঝবে। আমি তোমায় ভীষণ ভালোবাসি। ঠিক বর্ষার কদম যেমন তোমার প্রিয়, তুমিও আমার ঠিক ততটাই প্রিয়। করবী গুটিসুটি মেরে মাথা পেতে রাখলো হিরণের বুকে। বিড়বিড় করে বলল, বাবা, তুমি দেখো, তোমার করবীর ফুল পছন্দ বলে যে ছেলে বাগান তৈরি করে দেয় তাকে না ভালোবেসে কি আমি পারি? কোনো এক বর্ষর মুখর দিনে হিরণ আমার জন্য কদম আনবে না, তাও আমার মেনে নিতে হবে? মেনে নিয়ে সংসার করতে হবে অন্য কারোর সঙ্গে? তুমি ভাবছো সেই সংসারে তোমার করবী সুখী হবে? কখনো না বাবা। আমার কদম ফুল প্রিয় এজন্যই যে আমার হিরণ আমাকে তার জীবনে ফুলের মতন জায়গা দিয়েছে, যত্ন করেছে। আমি ভালোবাসি তোমায় হিরণ, আমার বর্ষার কদমের চেয়েও বেশি।